পুলিশের উপর হামলা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হাওড়া তৃণমূল নেতা। গ্রেপ্তার হাওড়া পুরসভা তৃণমূল বোর্ডের প্রাক্তন এমআইসি শ্যামল মিত্র। ইকো পার্ক থেকে তাকে পাকড়াও করে পুলিশ। শিবপুর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে শ্যামল মিত্রকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পুলিশের সামনেই ছোড়া হয় ডিম, মারধর করা হয় শ্যামল মিত্রকে। আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হলো এ রাজ্যেরই 3 বাসিন্দাকে। সূত্রের খবর, ধৃতদের জেরা করে বাংলাদেশে গরু পাচারের আড়ালে জাল নোটের কারবার এবং ভারতের সিম কার্ড বাংলাদেশ ও পাকিস্তানে পাচারের মতো মারাত্মক অভিযোগ উঠে এসেছে পাকিস্তান যোগও। দিল্লির লালকেল্লা হোক বা এ রাজ্যের রেড রোড, গোটা দেশ জুড়ে যখন ধুমধামের সঙ্গে ৮০তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে, তখন কোচবিহার থেকে উত্তর দিনাজপুর পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর যৌথ উদ্যোগে ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করা হলো। দেখা যাচ্ছে গত কয়েক সপ্তাহের মধ্যে এই রাজ্য থেকে কখনো হাবড়া থেকে পাকিস্তানের নাগরিককে, কখনো বা বর্ধমান থেকে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এই আবহের মধ্যে আইএসআই এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো ৩ জনকে। সূত্রের খবর, ধৃতদের জেরা করে বাংলাদেশে গরু পাচারের আড়ালে জাল নোটের কারবার এবং ভারতের সিম কার্ড বাংলাদেশ ও পাকিস্তানে পাচারের মতো মারাত্মক অভিযোগ উঠে এসেছে। এসটিএফ সূত্রে দাবি, ধৃত ৩ পাকচরের সঙ্গেই আকবর ওরফে সম্রাট নামে বাংলাদেশে বসে থাকা একজনের যোগাযোগের প্রমাণ মিলেছে। সেই আকবর ওরফে সম্রাটের আবার সরাসরি পাকিস্তান যোগ রয়েছে। এসটিএফ এর প্রাথমিক সন্দেহ, সিম কার্ড থেকে বিভিন্ন নথি এবং তথ্য ধৃত এই ৩ জনের মাধ্যমে প্রথমে বাংলাদেশের আকবর ওরফে সম্রাটের কাছে এবং সেখান থেকে পাকিস্তানে পৌঁছেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গতকাল রাত্রিরে হয়েছে সাহেবগঞ্জ কুচবিহার থেকে এই ৩ জন যারা জঙ্গি হিসেবে মার্কড হয়েছেন, একজন হচ্ছে রশিদুল হক, নূর নাসিরুদ্দিন আলী আর শফিকুল ইসলাম। এই ৩ জনকে পুলিশ অ্যারেস্ট করেছে অন দ্য চার্জ যায় অ্যাপারেন্টলি সেটা হচ্ছে যে ওই সিম কার্ড, ভারতীয় সিম কার্ড প্রথমে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে আলটিমেটলি পাকিস্তানে। আজকাল জানো যে কোনো টেররিস্টের যে কোনো কমিউনিকেশনে ইউজ করা হয়, যেমন গতবার আমরা দেখেছি হামিম মণ্ডলের কেসে যে ব্রিটিশ সিম কার্ডস ওয়ার ইউজড। সিম কার্ড হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এটা এত লুজলি আমরা হ্যান্ডেল করি, কিন্তু জিনিসটার যে প্রচণ্ড ইম্পর্টেন্স, এই সিম কার্ড দিয়ে এরা কমিউনিকেশন করে এবং তারপরে সিম কার্ডটাকে ডিস্ট্রয় করে দেয়। আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত ৩ জনের প্রথম জন উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম। সেখানে ধৃতের শ্বশুর বাড়ি রয়েছে। শুক্রবার বিহারের কিষানগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ সূত্রে খবর, ধৃত শফিকুলের ফোনে বাংলাদেশের একাধিক কন্ট্যাক্ট নম্বর মিলেছে। এমনকি ধৃতের ফোনে মিলেছে ভারতীয় জাল নোটের ছবি ও ভিডিও। চাঞ্চল্যকর বিষয় হলো, ১২ বছর বিয়ে হলেও শফিকুলের আসল বাড়ি কোথায় তা জানেন না খোদ স্ত্রী। কোথায় আপনার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি আমি তো জানি না আমার শ্বশুর বাড়ি কোথায়। আপনাকে বিয়ে করে নিয়ে যায়নি? না, আগে থাকছিল 2 বছর থেকে। 2 বছর ধরে এখন থাকে না? মানে পাকিস্তানের সাথে যোগাযোগ আছে, এটা শুনেছেন তো আপনি? না, আমি কিছু শুনিনি এখন। তো বলছিলাম তো কিসের জন্য, তো এখনই খবর টবর পাওয়া যায় না। তো হিন্দুস্তানের না, তো অধিকার বাংলাদেশে ইরানের কোন জায়গায় আছে আমরা সেটা বলতে পারবো না। এখানে আসে বিয়ে করেছিল, বাংলাদেশ কি ইরান কোন জায়গায় ওর বাড়ি আছে, লেকিন এখানে আসছিল। ধৃত দ্বিতীয় ব্যক্তি নূর নাসিরুদ্দিন আলী কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা। অভিযোগ, এই নাসিরুদ্দিন গরু পাচারের সঙ্গে জড়িত। 2018 সালে অবৈধ উপায়ে বাংলাদেশে গিয়েছিল ধৃত এই যুবক। সূত্রের খবর, সিম কার্ড পাচারের সঙ্গেও ধৃতের যোগ রয়েছে, মিলেছে পাকিস্তান যোগও। আইএসআই এর চর সন্দেহে ধৃত তৃতীয় যুবকের নাম রশিদুল হক। কোচবিহারের সাহেবগঞ্জের একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় তার বাড়ি। এসটিএফ সূত্রে দাবি, 2023 থেকে 2025 সালের মধ্যে নাজিরহাট এবং নয়াহাট সীমান্ত থেকে 6 থেকে 7 লক্ষ টাকার জাল নোট পাচারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন অভিযুক্ত। এমনকি বাংলাদেশের এক বাসিন্দার তরফে তাকে একবার 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। পরিবারের দাবি যে গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বাজার থেকে এবং গতকাল রাতে সেখানে পুলিশ আসে এবং পুলিশ এসে তাদের ঘরে তল্লাশি চালায় এবং কয়েকটি মোবাইল, সেই মোবাইল কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই যে রশিদুলের বাড়ির থেকে একেবারে সীমান্ত ঘেঁষা এই বাড়ি, যেটা অভিযোগ যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে এখানে চরবৃত্তির কাজ করতেন তিনি এবং এখান থেকে সিম নিয়ে বাংলাদেশেও সেটা পাকিস্তানে পাঠাতেন। পুলিশ বলছে রশিদুলের সাথে
পাকিস্তানের আইএসআই এর সম্পর্ক রয়েছে, এটা কি আপনারা জানেন বা কিছু বলবেন? আমরা জানি না। সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে বেশ কিছু তথ্য পাঠানো হয় কলকাতা পুলিশের এসটিএফকে। সেই তথ্য রাজ্য পুলিশের এসটিএফকে দেওয়া হয়। তারপরেই অ্যাকশনে নামে পুলিশ। দিনহাটার সাহেবগঞ্জ থানায় ধৃত 3 জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করার মতো কর্মকাণ্ড ঘটানোর অভিযোগে মামলা রুজু হয়েছে। এই দিন 3 জনকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে সকলকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। 15 দিনের ব্যবধানে সামনে এলো তিনটি জঙ্গি মডিউল। প্রথমে গ্রেপ্তার করা হলো পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সক্রিয় সদস্য হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকারকে। 12ই আগস্ট উত্তর 24 পরগনা হাবড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় পাকিস্তানের নাগরিক রানা রৌফকে। আর এবারে আইএসআই এর চর হিসাবে কাজ করার আরেকটি মডিউল সামনে এলো। গ্রেপ্তার করা হলো 3 জনকে। এদেশে জঙ্গি অনুপ্রবেশ করে নাশকতা নয়, সীমান্তের ওপারে অর্থাৎ পাকিস্তানে বসেই এদেশের তরুণ তরুণীদেরই মগজ ধোলাই করে তাদের নাশকতার কাজে লাগানো। গত কয়েক বছরে সন্ত্রাসের ছক পাল্টে ফেলেছে পাকিস্তানের আইএসআই এবং বিভিন্ন জঙ্গি সংগঠন। আর সেটাই এখন ভারতীয় গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মাত্র 2 সপ্তাহের মধ্যে প্রথমে 31শে জুলাই বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জঙ্গি হামিম মণ্ডল ও 1 আগস্ট ঝাড়খণ্ড থেকে তার বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেফতার। এরপর 12ই আগস্ট উত্তর 24 পরগনার হাবড়া থেকে জঙ্গি সন্দেহে পাকিস্তানের নাগরিক রানা রৌফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করা হয়। আর এবার পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করার অভিযোগে জালে 3 যুবক। এভাবেই মাত্র 15 দিনের সামনে এলো তৃতীয় আরও একটা জঙ্গি মডিউলের নেটওয়ার্ক। সামনে আসছে আরও একটা জঙ্গি মডিউলের কনসেপ্ট। একদিকে ভারতে জাল নোট ঢোকানো এবং অন্যদিকে ভারতের সিম কার্ড বাংলাদেশ ও পাকিস্তানে পাচারের চক্র। পাচার হওয়া সিম কার্ডই আবার এদেশের বিরুদ্ধে নাশকতায় ব্যবহারের আশঙ্কা। এই মোটাস অপারেন্ডিতেই চলছিল সত্য সামনে আসা মডিউল। শ্বশুরবাড়ি আমি তো জানি না, আমার শ্বশুরবাড়ি কোথায়। পাকিস্তানের সাথে যোগাযোগ আছে, এটা শুনেছেন তো আপনি? না, আমি কিছু শুনিনি এখন। এসটিএফ সূত্রে দাবি, পরপর 3টি জঙ্গি মডিউল নেটওয়ার্ক পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে ক্রমশ ভিন রাজ্য এমনকি ভিন দেশেও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি উত্তর 24 পরগনার হাবড়া থেকে জঙ্গি সন্দেহে পাকিস্তানের নাগরিক রানা রৌফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। 14 বছর আগে নেপাল হয়ে উত্তরবঙ্গ দিয়ে চোরাগোপ্তা পথে এ রাজ্যে ঢুকে বিভিন্ন জায়গায় মিথ্যে পরিচয় ঘাঁটি গেড়েছিল ধৃত রানা ওরফে ওয়াহাব। এসটিএফ সূত্রে দাবি, আইএসআইয়ের হ্যান্ডলার রানা রৌফ এ রাজ্যে গা ঢাকা দিয়ে ভারতীয় রেল ও সেনাবাহিনী সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাচার করছিল। রানা রৌফকে গ্রেফতারের কয়েকদিন আগেই পাকিস্তানের কুখ্যাত শাহজাদ ভাট্টি গ্রুপের সক্রিয় সদস্য হামিম মণ্ডলকে বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে গ্রেফতার করে এসটিএফ। তারপরে গ্রেফতার করা হয় তার বান্ধবী অর্পিতা সরকারকেও। গোয়েন্দা সূত্রে খবর, আইএসআই এবং পাক জঙ্গি সংগঠনগুলি এই শাহজাদ ভাট্টি গ্রুপের মাধ্যমেই ভারতীয় তরুণ তরুণীদের রিক্রুট করত। তেমনি পশ্চিমবঙ্গে শাহজাদ ভাট্টি গ্রুপের রিক্রুট ছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডল। এসটিএফ সূত্রে খবর, জঙ্গি হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতার কাছ থেকে যে তথ্য জানা গেছে তা চমকে দেওয়ার মতো। তাদের জেরায় জানা গেছে কেন্দ্রের মন্ত্রী ও দিল্লির নেতার নামও ছিল জঙ্গি হামিমের টার্গেটের তালিকায়। এই রাজনৈতিক হেভিওয়েটদের উপরে প্রাণঘাতী হামলার ছক কষছিল শাহজাদ ভাট্টি গ্যাং। ট্রিমেন্ডাসলি কনসার্নিং। এই সিম কার্ড দিয়ে এরা কমিউনিকেশন করে এবং তারপরে সিম কার্ডটাকে ডিস্ট্রয় করে দেয়, সেটা কমিউনিকেশন ট্রেস করা যায় না। এটাকে আমরা আর্মিতে বলি এখনো লো ইন্টেন্সিটি কমব্যাট লিক। এইগুলো স্লিপার মডেল বলা হয়। এদের হিস্ট্রি শিটার্স, যে রাউফের সঙ্গে অথবা মণ্ডলের সঙ্গে এদের কোনো কানেকশন আছে কিনা এগুলো এখনো এস্টাবলিশড হয়নি। 3 জনের সঙ্গেই যে আলটিমেট এরা পাকিস্তানের আতুরঘর থেকে আইএসআই এর আতুরঘর থেকে উঠে আসছে তাতে কোনো সন্দেহ নেই। এবার আইএসআই এর চর সন্দেহে গ্রেফতার করা হলো আরও 3 যুবককে। পার্থপ্রতিম ঘোষ, সুদীপ চক্রবর্তী ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। ব্যাঙ্গালোর থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার উত্তর 24 পরগনার বাদুরিয়ার বাসিন্দা আশাফুল মল্লিক। সূত্রের খবর, ধৃতের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন টিটিপির যোগ পাওয়া গেছে। টিটিপির জঙ্গিরা এই আশাফুলকেই ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করেছিল বলে খবর, যদিও অভিযোগ অস্বীকার করেছে ধৃতের পরিবার।
শুক্রবারই কলকাতা পুলিশের এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযানে পাকিস্তানের আইএসআই এর চর সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। এই অবস্থায় এবার বেঙ্গালুরু থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হলো এ রাজ্যের আরও এক যুবককে। ধৃত উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাসিন্দা আসাফুল মল্লিক। ইতিমধ্যে ধৃতকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দাবি করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের তরফে। সূত্রের দাবি, ধৃত বছর 25-এর আসাফুল মল্লিকের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তানের সদস্যদের যোগ রয়েছে। টিটিপির জঙ্গিরা এই আসাফুলকেই ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করেছিল। কিভাবে ধৃত আসাফুল মল্লিকের খোঁজ পেল বেঙ্গালুরু পুলিশ? দায়ের হওয়া এফআইআর অনুযায়ী 11ই আগস্ট বেলা 12টার সময় এই আসাফুল মল্লিকের সম্পর্কে তথ্য আসে। বলা হয়, এই যুবক নাশকতামূলক কার্যকলাপ চালানোর প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করছেন বলে সন্দেহ করা হচ্ছে। এই খবর আসার কয়েক ঘন্টার মধ্যে আসাফুল মল্লিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদেও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বেঙ্গালুরু পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় পাকিস্তান এবং পাকিস্তান সমর্থিত সংগঠনগুলির প্রতি সহানুভূতিশীল মনোভাবের কথা প্রকাশ করেন আসাফুল মল্লিক। ভারতীয় সেনা ও ভারতের নাগরিকদের বিরুদ্ধে তার বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ পায়। এরপর তাকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। ধৃতের মোবাইল ফোন পরীক্ষা করে পাকিস্তানের এক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। সূত্রের দাবি, সেই ব্যক্তির মাধ্যমেই জঙ্গি সংগঠন টিটিপির সঙ্গে আসাফুলের যোগাযোগ তৈরি হয়েছিল। টিটিপির সদস্যরা ধৃত এই যুবককে ভারতে নাশকতামূলক কাজ চালানোর জন্য প্ররোচিত করে। এর বিনিময়ে আসাফুল মল্লিককে অর্থ এবং পরিবারের লোকদের দেখভালের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। বর্তমান সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন ধৃত এই যুবক। কেমন গতিবিধি? ভালোই ছিল, একটা শিক্ষিত ছিল, কিরকম গতিবিধি হতে পারে? ও ভালোই ছিল। ওকে তো পাক জঙ্গি গোষ্ঠীর সাথে যোগাযোগ থাকার অভিযোগে তাকে তো গ্রেফতার করা হয়েছে। কখনো এটা হতে পারে না, এটা নিশ্চয়ই মনে হচ্ছে ফাঁসানো হয়েছে। আসাফুল মল্লিকের বাড়ি উত্তর 24 পরগনার বাদুড়িয়ার উত্তর যদুরহাটি অঞ্চলে। পরিবার জানিয়েছে, বিএ পাশ করে একাধিক সরকারি চাকরির পরীক্ষা দিলেও সফল হননি এই যুবক। 2025-এর শেষের দিকে বেঙ্গালুরুর একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতে শুরু করেন। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে পরিবার। পুলিশ তো বলছে আপনার ছেলে নাকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে। সেটা পুলিশ যদি বলে তা আমি কি করে জানবো বলো? কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে। তদন্তকারীদের আশঙ্কা, পাকিস্তানের হয়ে ভারতীয় সেনার বিরুদ্ধে প্রচার চালানো, সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকতে পারেন ধৃত এই যুবক। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, এবিপি আনন্দ। অভয়ের খুন ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি তুললেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। পাশাপাশি অভিযোগ তুললেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। যারা অপরাধী তাদের সবার আমি ফাঁসি চাই, জেল হেফাজতে কিছুই হবে না এদের। লটারির টাকা আত্মসাতের মামলায় ধৃত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় দুজনকেই আরজিকর কাণ্ডেও গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এবার মেয়ের খুন ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি তুললেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এরা যা অত্যাচার করেছে আমার মেয়েটার উপরে তো করেইছে, তাছাড়াও আমাদের পানিহাটিটাকে পুরো বিক্রি করে দিয়েছে। কোনো নির্মল ঘোষ পুকুর ভরাট করে করে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে। ধরা পড়বে, প্রশাসনের উপর সেই ভরসাটা আছে। এগুলো তো আগেই করতে পারতেন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে তো বারবার আমরা এটা বলেছি, কিন্তু তিনি করেননি। 2024-এর 9ই আগস্ট আরজিকর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাড়াহুড়ো করে মৃতদেহ দাহ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে শুরু থেকেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল অভয়ার পরিবার। বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি শেষকৃত্য নিয়ে তদন্ত শুরু করেছে খড়দা থানা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়। সেদিন অনেক বলেছিলাম, তুমি একবার পুলিশকে বলো সঞ্জীব মুখার্জিকে আমি যেন মেয়েটার সেকেন্ড পোস্টমর্টম করাতে পারি, কিন্তু উনি কথা শোনেননি। মানে ওরা পরে হামলাও করেছে, আমরা ওখানে আরেকটু থাকলে আমাদেরও মারতো। গুন্ডা নিয়ে এসেছিল, গুন্ডা বাহিনী নিয়ে এসেছিল সঞ্জীব মুখার্জি এবং সেখানকার পুলিশ। আমাদের তো গাড়িটা আটকানো ছিল। যে নির্মল ঘোষ তাকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ কাস্টাডিতে আছেন। সরকারি প্রেমিসেসে ঢুকে বাইরের গুন্ডারা ইট মারছে, আক্রমণ করছে। একটা 80 বছর বয়সী একজন মানুষকে যে কোনো ঘটনা ঘটে যেতে পারতো। জানে আমরা একটা মামলা দিয়েছি, যে মামলায় আমরা কিচ্ছু করতে পারবো না মেলাইন করা ছাড়া। ফলে আগে ওই ডিম মারা, অপমান করা, সামাজিক হিউমিলিয়েশন এইগুলো শুধু করিয়ে দেওয়া হচ্ছে। আর অভয়ের মাকে আমি প্রশ্ন করব যে আপনি তো মেয়ের মৃত্যুকে হাতিয়ার করে বিধানসভা অবধি চলে গেলেন, তারপরে বারুইপুর থেকে আরম্ভ করে যে এনআরএসে যে নার্সের রহস্য মৃত্যু, এতগুলো এবার প্রশ্ন উঠছে। কই আপনাকে তো প্রশ্ন তুলতে দেখছি না, আপনি তো এখন মাননীয় বিধায়ক, এবার বিধায়কের দায়িত্ব পালন করুন।
আরজিকর মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। শুক্রবার আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা। সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।